যারা সংসদে সত্যিকার অর্থে চাটুকারিতা না করে সংসদ সদস্যের মতো আচরণ করতে পারেন, বিএনপি আগামী দিনে সংসদে সেরকম লোককে পাঠাতে চায়। প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখা আমরা তৈরি করি। বাংলাদেশের মানুষের অনেক দিনের প্রত্যাশা হচ্ছে তারা স্বাধীনভাবে কথা বলবে। যারা নির্বাচনমুখী হতে যাচ্ছে তাদের কিন্তু একটা এক্সট্রা হোমওয়ার্ক থাকবে। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলো প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্যে দিয়ে। পাভেল ভাই, মানবের কথা রেজ ধরেই বলি, রাজনীতিতে কিন্তু এখন ঠিক আগের মতন কথা মারা রাজনীতি চলবে না। যদি কেউ বলে যে আমি এই অঙ্গীকার করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি, আগে কথা ছিল এরকমই, প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরত এবং অসম্ভব প্রতিশ্রুতি আমরা রাজনৈতিক নেতাদেরকে দিতে দেখি। এখন দেখবেন যে আমাদের পক্ষ থেকে যে কথাটি বলা হয় সেটা হচ্ছে যে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখা আমরা তৈরি করছি। আমরা কিন্তু ঠিক এই জায়গায় বসে নেই যে প্রতিশ্রুতি, যেমন আমরা বলছি যে কর্মসংস্থান করতে চাই, 1,80,00,000 কর্মসংস্থান করার পরিকল্পনা রয়েছে, 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা 25% কমাতে চাই। শিক্ষার পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা বলবার চেষ্টা করেছি যে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মানি কিংবা ম্যান্ডারিন এগুলো ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা শিক্ষার আমূল একটা পরিবর্তনের জায়গাতে চিন্তা করি আমরা যে জ্ঞান ভিত্তিক শিক্ষা একটা হবে, একটা চাহিদা ভিত্তিক শিক্ষা হবে। অর্থাৎ শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি করতে চাই। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বেনিফিটটা নিতে চাই। এর পাশে যেটা রয়েছে যে সেটা হলো যে বাংলাদেশের মানুষের অনেক দিনের প্রত্যাশা হচ্ছে তারা স্বাধীনভাবে কথা বলবে এবং জবাবদিহিতার যে কালচারটা রাজনীতি দলগুলোর ভিতরে রাখা দরকার। আমাদের দল সেই চর্চাটার কাছে আমরা ব্যক্তিগতভাবে আমি জানি যে আমরা সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে কিন্তু একটা দৃষ্টিভঙ্গির কত একটা পরিবর্তন আসবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা বাংলাদেশের সাথে তাদের অ্যালাইনমেন্টের যে জায়গাটাকে যেভাবে দেখতেন, আগামীকাল থেকে সেই দৃষ্টিভঙ্গির একটা ব্যাপকতার পরিবর্তন আমরা দেখব এবং সেই পরিবর্তনটা যদি ইতিবাচক হয় সেটাই আমরা চাইব। তাতে কিন্তু আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক ক্ষেত্রগুলোতে বাংলাদেশের অবস্থান যা হবে, রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নির্বাচনমুখী হতে যাচ্ছে তাদের কিন্তু একটা এক্সট্রা হোমওয়ার্ক থাকবে যে ওই অ্যালাইনমেন্টে তারা কতটা সফলভাবে সেই সময় খেলতে পারে বা সেই জায়গার রাজনীতি বা বৈদেশিক নীতির চর্চা করতে পারে। তো বৈদেশিক নীতি কিন্তু এখন আর ঠিক আগের মতন বন্ধুত্ব ভ্রাতৃত্ব এগুলো দিয়ে চলে না, এটা অর্থনৈতিক কূটনীতি হিসেবে কিন্তু এই জায়গাটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনূসও কিন্তু সেই কৃতিত্বতা নেওয়ার চেষ্টা করেছিলেন যে 37%কে উনি 20% আনতে পেরেছেন। তো সেটা হয়তো একটা তার রাজনৈতিক কূটনীতির সাফল্য। তো ফলে সেই জায়গাগুলোতে ঠিক রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আগামী দিনে যারা মনে করছেন যে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা মুখর হতে চান, প্রতিদ্বন্দ্বিতা থাকতে চান, তাদের কিন্তু এই হোমওয়ার্কগুলো গুরুতরভাবে করতে হবে। শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য কিছু কথাবার্তা বললাম এবং সেটা নিয়ে নির্বাচনে বৈতরণী পারলাম, এটা বোধহয় সম্ভব হবে। আপনাদের দলের নিশ্চয় আলোচনা হয় মনোনয়ন নিয়ে। তরুণরা কেমন জায়গা পাবে নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি থেকে? এই একটা স্লোগান আপনি গতকালকের মিটিংয়ে বলতে শুনেছেন যে সেটা হচ্ছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের কাছে ভোট চাইবে অথচ তারুণ্যকে প্রতিনিধিত্ব করতে দেবো না। দল এরকম বৈপরীত্যের জায়গা থেকে চিন্তা করে না। আগামী সংসদে মনোনয়নের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে উল্লেখযোগ্য সংখ্যক তারুণ্যেরই মুখ আমরা দেখব, নারী নেতৃত্বকে দেখবো ইনশাল্লাহ। যারা সংসদে সত্যিকার অর্থে চাটুকারিতা না করে সংসদ সদস্যের মতো আচরণ করতে পারেন, বিএনপি আগামী দিনে সংসদে সেরকম লোককে পাঠাতে চায়।